ডুয়ার্স ভ্রমণ নেশারু মানুষের ভালো লাগার প্রথম জায়গা। উন্মুক্ত প্রান্তর, খরস্রোতা নদী এবং গাঢ় সবুজ বনানী, সব মিলিয়ে প্রকৃতির ঘরে এক অনন্য নৈসর্গিক সৌন্দর্য, যার টানে ছুটে আসি পাগলের মতো প্রাণের উত্তরবঙ্গে। বর্ষার শেষে উত্তরবঙ্গ আসাটা কি নিছক পাগলামি, নাকি না কোনো রকম ভূত চেপে বসে উত্তরবঙ্গ আসার জন্য? জানি না আমার সঙ্গে সেরকম ঘটনা ঘটেছে কিনা। এর আগেও আমি এসেছি বহুবার উত্তরবঙ্গ, কিন্তু ডুয়ার্স আমার এই প্রথম। আমার ডান দিকে বয়ে চলেছে খরস্রোতা মূর্তি নদী, তারও ওপাশে বিস্তীর্ণ প্রান্তর, তারও ওপাশে যে ঘন জঙ্গল দেখা যাচ্ছে সেটাই হলো গরুমারা ন্যাশনাল পার্ক। 11/9/2025 আমরা গিয়েছিলাম ডুয়ার্স ভ্রমণে। এক রাত দুদিনের জন্য ছিলাম একটি দুর্দান্ত জঙ্গল লাগোয়া রিসর্টে। সাথে উপভোগ করেছিলাম দুর্দান্ত ভুরিভোজের। তাই সবুজ প্রকৃতি ও খাওয়া দাওয়া কোনোটাই কিন্তু মিস করা যাবে না। অনেকেই হয়তো জিজ্ঞাসা করবেন, সেপ্টেম্বরের সেকেন্ড উইক ডুয়ার্স আসার উপযুক্ত সময় কি সময় না? আর আমি বলবো এটাই ডুয়ার্স আসার সবথেকে উপযুক্ত সময়। তার কারণ সেপ্টেম্বরের সেকেন্ড উইক থেকে অক্টোবরের সেকেন্ড উইক পর্যন্ত ডুয়ার্সের রূপ অসাধারণ। কারণ এই সময় নদীতে থাকে ভরপুর জল, আর প্রকৃতির সবুজ রূপ সে এক অসাধারণ দৃশ্য। আমরা এবারের ডুয়ার্স ট্রিপে আমরা গুরুত্ব দিয়েছি প্রাকৃতিক সৌন্দর্যকেই। আপনারা যারা যারা ডুয়ার্স ঘুরতে চাইছেন তারা বেছে নিন এই সময়টাকেই। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, স্বাগত পাহাড়ি প্রতীকের আরও একটা নতুন ভিডিওতে। এই মুহূর্তে আমরা রয়েছি শিয়ালদার 14 নম্বর প্ল্যাটফর্মে। আজ 11 তারিখ, 11/9/2025, রাত 8:30টার 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে আজ আমরা রওনা দিচ্ছি শিয়ালদা থেকে নিউ মাল জংশনের উদ্দেশ্যে। নির্ধারিত সময় 8:30। আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে শিয়ালদা স্টেশন থেকে নিউ মাল জংশনের উদ্দেশ্যে। শিয়ালদহ থেকে নিউ মাল জংশনের দূরত্ব 640 কিলোমিটার। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে সময় লাগে ওই 13 ঘন্টা মতো। দুটি জেনারেল, এসি প্রিমিয়াম, এসি 2 টায়ার, এসি 3 টায়ার, ইকোনমি ক্লাস ও স্লিপার সহযোগে এই ট্রেনের ভাড়া স্ক্রিনে দিয়ে দিলাম। তবে উল্লেখযোগ্য বিষয়, ট্রেনে প্যান্ট্রি কার নেই। তবে এলএইচবি কোচের সাথে আরামদায়ক সফর রাতের জার্নিকে করে তোলে দারুণ স্বস্তিদায়ক। তবে চোখের স্বস্তি শুরু হলো আগামীকাল থেকে। গুড মর্নিং ফ্রম গুলমা স্টেশন। আমরা গুলমা স্টেশনে এসে পৌঁছে গেছিলাম প্রায় 9টা নাগাদ, আর এখন বাজে 9:19, প্রায় 20 মিনিট গুলমা স্টেশনে দাঁড়িয়ে। আমার বাঁদিকে পাহাড় এবং সামনে জঙ্গল এরিয়া শুরু হচ্ছে। এবার থেকেই কিন্তু জঙ্গল এরিয়া শুরু হয়ে যায়, ট্রেনের গতি একেবারে স্লথ হয়ে যায়, প্রায় 20 থেকে 25 কিলোমিটার পার আওয়ার। কিন্তু সিনিক বিউটিটা যেটা দেখবেন সেটা চোখ ভরে যাবে। 9:50 এখন আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে গুলমা স্টেশন থেকে। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে নিউ মাল জংশন। এরপরে সিনিক বিউটিটা এবার এখান থেকে চালু হবে, দেখো শুধু। আমরা এখন প্রবেশ করে গেছি জঙ্গল এরিয়ায়। এই জঙ্গল এরিয়ায় কিন্তু তোমাদের ফোনের নেটওয়ার্ক কিন্তু একদমই থাকবে না। এইখানকার যে সিনিক বিউটি সেটা এই ট্রেনে চড়ার সময় তোমরা কিন্তু উপভোগ করতে পারবে। অসাধারণ সৌন্দর্য, দেখতে থাকো খালি।
এরপরেই আসছে সেবক স্টেশন, যেখান থেকে ট্রেনটা পাস করবে একদম পাহাড়ের গা দিয়ে। ভাবতেই অসাধারণ লাগছে। বর্ষার ঘনঘটা কাটিয়ে উত্তরবঙ্গের ল্যান্ডস্কেপ এখন গাঢ় সবুজ, সঙ্গে মুক্ত বাতাস, আর নদীগুলি দুর্দান্ত প্রাণচঞ্চল। ঘড়িতে এখন বাজে 10:40। আমরা সবে মাত্র এসে পৌঁছালাম নিউ মাল জংশনে। হ্যাঁ, 9:30 নাগাদ ঢোকানোর কথা ছিল, তার জায়গায় ঢোকালো হচ্ছে 10:40। প্রায় 1 ঘন্টা 10 মিনিট মতো লেট গেল। যাই হোক, আমরা এখন স্টেশনের বাইরে যাব, সেখানে আমাদের জন্য গাড়ি ওয়েট করছে। সেই গাড়িতে করেই আমরা চলে যাব আমাদের হোমস্টের উদ্দেশ্যে। নিউ মাল জংশনের ট্রেন থেকে নেমেই সামনেই পড়বে ওভারব্রিজ, সেই ওভারব্রিজ দিয়েই আমরা এখন বেরিয়ে যাব 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে, সেখান থেকে বাইরের দিকে। সেখানেই দেখবে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, সেই গাড়ি করে তোমরা তোমাদের নির্দিষ্ট গন্তব্যে যেতে পারো। এতক্ষণ হাফ ভিডিওতে তোমরা আমাকে দেখেছো, কিন্তু আমার সঙ্গে এই সফরে শুধু আমি একা নই, অবশ্যই আমার সঙ্গে রয়েছে এই পুরো টিমটা। হাই, চলো এবার গাড়ি করে আমাদের হোমস্টের উদ্দেশ্যে যাওয়া যাক। ডুয়ার্স বেড়াতে এসে এবার আমরা থাকব উত্তর ধোপঝড়ার দ্য ড্যাফোডিল রিসর্টে। নিউ মাল জংশন থেকে রিসর্টের দূরত্ব প্রায় 18 কিলোমিটার, সময় লাগে ওই 30 মিনিট মতো। ছোটো গাড়ির পিক আপ চার্জ 2200 টাকা এবং বড় গাড়ির পিক আপ চার্জ 2500। ডুয়ার্সের আকাশে বাতাসে এখন দারুণ শুদ্ধ আবহাওয়া। প্রকৃতি যেন নিজের হাতে সাজিয়েছে তার নিজস্ব আঙিনা। দুপাশে স্নিগ্ধ বনানী যেন হাতছানি দিচ্ছে, যেন আমন্ত্রণ জানাচ্ছে, এসো এবং হারিয়ে যাও তার রূপের জাদুতে। ঘড়িতে এখন বাজে 11:24। আমরা এসে পৌঁছে গেলাম আমাদের রিসর্টে। এই হচ্ছে আমাদের রিসর্ট, দ্য ড্যাফোডিল রিসর্ট। দ্য ড্যাফোডিল রিসর্ট উত্তর ধোপঝড়ার এক শান্ত নিরিবিলি পরিবেশে থাকার এক দারুণ আস্তানা। প্রিমিয়াম কোয়ালিটির রুমগুলিতে স্পেস বলতে যথেষ্ট। সামনেই দুটি বসার চেয়ার সহযোগে একটি টেবিল, ঠিক তার পাশেই রয়েছে একটি টিভি, ঠিক তার নিচে একটি কেটলি, আর টেবিলে চায়ের কাপ ও জলের গ্লাস এবং চা, চিনি ও দুধের স্যাশে। রয়েছে একটি আলমারি, যেখানে জিনিস রাখার জন্য রয়েছে যথেষ্ট স্পেস। আলমারি লাগোয়া বিছানাটা যথেষ্ট বড় এবং পরিচ্ছন্ন, আর রয়েছে বিছানা লাগোয়া একটি সোফা কাম বেড। রুম লাগোয়া বাথরুমটা খুবই পরিষ্কার, সামনেই বেসিন ও তার বাঁদিকে বাথরুম। সামনে একটা বড় উইন্ডো রয়েছে, যে উইন্ডোটা এই মুহূর্তে আমি পর্দাটা দিয়ে রেখেছি। পর্দাটা জাস্ট সরালেই সামনে দেখা যাবে মূর্তি নদী। এই দেখো, যেটা জানলা থেকে দেখা যাচ্ছে, ওই দেখো মূর্তি নদী আমার হাতের সোজাসুজি। আমাদের এই রিসর্টে 3 ধরনের রুমের ক্যাটাগরি রয়েছে। গ্রাউন্ড ফ্লোরে যে সমস্ত রুমগুলো রয়েছে তার ভাড়া হচ্ছে 2500 টাকা। মিডিল পোর্শনে যে রুমগুলো রয়েছে, যেখানে আমরা রয়েছি, তার ভাড়া হচ্ছে 3000 টাকা। এবং আমাদের ওপরে আরেকটা ফ্লোর রয়েছে, সেখানে তার ভাড়া হচ্ছে 3500 টাকা। রুমগুলো
সমস্তটাই খুব স্পেশিয়াস, পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওয়েল মেনটেন্ড। রিসর্টের বাইরের এরিয়াটা ভারী সুন্দর। রয়েছে একটি শিশু বিনোদনের জন্য একটি দুর্দান্ত পার্ক। পার্কের পার্শ্ববর্তী রাস্তার একটু সামনেই রয়েছে রিসর্টের নিজস্ব পুলের ব্যবস্থা। এটা হচ্ছে রিসর্টের পুল এরিয়া। এই দেখো, যেখানে আপনি মজা করতে পারেন চুটিয়ে, কারণ বিনোদন ছাড়া যে কোনো ট্রিপই অসম্পূর্ণ। পুলের ঠিক পাশেই রয়েছে অতিথিদের জন্য ডাইনিং হল, যেখানে পাবেন দুর্দান্ত সব বাঙালি খাবার দাবার। আচ্ছা, অলরেডি 4:30 বেজে গিয়েছে, তো আমরা এখন লাঞ্চ টাইমে চলে এসেছি। তো লাঞ্চে রয়েছে সাংঘাতিক সব বাঙালি খাবার দাবার, আর দেখাবো এক এক করে। এই যে ভাত রয়েছে, দেখো, ভাত, বেগুন ভাজা, তারপরে রয়েছে আলু পটল পোস্তর তরকারি, আর ডাল তো সার্ভ করেই দিয়েছে, আর রয়েছে চিকেন। এই যে চিকেন। অতএব পেটের মধ্যে ছুঁচো দৌড়াচ্ছে। সবার আগে খাওয়াটা খাবো, তারপর টেস্ট করে দেখবো কেমন হয়েছে। দুপুরে আহার আনতে হালকা করে বেরিয়ে পড়তে পারেন। রিসর্ট থেকে বেরিয়ে রাস্তার ডান দিক ধরে হাঁটতে হাঁটতে বেরিয়ে আসতে পারেন মূর্তি নদীর ধারে। ভারী সুন্দর বিকেলের অ্যাম্বিয়েন্সটা, মেঘলা আকাশ আর খলখল শব্দ করে বয়ে চলেছে মূর্তি নদী। আমার ডান দিকে বয়ে চলেছে খরস্রোতা মূর্তি নদী, তারও ওপাশে বিস্তীর্ণ প্রান্তর, তারও ওপাশে যে ঘন জঙ্গল দেখা যাচ্ছে সেটাই হলো গরুমারা ন্যাশনাল পার্ক। রাতে রিসর্টের খোলা উঠানে চলল মাংস পোড়া, চিকেন বারবিকিউ, যা আমার অসম্ভব ফেভারিট। এভাবেই কেটে গেল গোটা দিন এবং গোটা রাত। আজকের মতো তাহলে গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং ফ্রম উত্তর ধোপঝোড়া। ডুয়ার্স ভ্রমণের আজ আমাদের দ্বিতীয় দিন। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন আমরা রওনা দিচ্ছি লাভা রিসর্ট লোলেগাঁও এবং ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। অনেকের মনে প্রশ্ন থাকতেই পারে যে আপনাদের এই ট্রিপে আপনারা সাফারিটা কেন করলেন না। তাদের উদ্দেশ্যে বলে রাখি, এই মুহূর্তে সাফারি কিন্তু বন্ধ। সাফারি খুলবে 15 তারিখ থেকে, আমরা জাস্ট কয়েকদিন লেট হয়ে গেলাম। তো যাই হোক, ডুয়ার্সের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে থাকুন পাহাড়ি প্রতীকের সাথে। প্রথমেই আমি বলেছিলাম যে এবারে ডুয়ার্স সফর কিন্তু আমার একার নয়, আমার সমস্ত বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্য তাদের নিয়েই এই ডুয়ার্স ভ্রমণ। পরিচয় করিয়ে দিই, ওর নাম চন্দ্রিকা, বিপ্রদীপ, অয়নিকা, পূজা, বুবুন, পরিতোষ এবং রিয়া, এদের সবাইকে নিয়ে আমাদের এই ডুয়ার্স ট্যুর। কেমন লাগছে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। 11:18 আমরা এখন রওনা দিচ্ছি আমাদের সাইট সিনের দিকে। চলো গাড়িতে ওঠা যাক, উঠে এবারে রওনা দেওয়া যাক। আমাদের এই ট্রিপটাতে প্রথম থেকে শেষ অবধি আমাদেরকে ঘোরাচ্ছে হচ্ছে ইরফান ভাই। ইরফান ভাইয়ের পুরো নামটা যদি একটু বলো। আমার ইরফান আলী পুরো নামটা আছে। আচ্ছা, আর আমরা যেভাবে ঘুরছি এই ভিডিও দেখে যারা আসবে তাদেরকে সেইভাবেই ঘুরিয়ে দিও। হ্যাঁ, ওটা অসুবিধা নেই, আপনারা যেরকম ঘুরছো সেম আরও অন্য কেউ আসলে সেম ওইভাবেই ঘোরাবো। ইরফান ভাইয়ের ফোন নাম্বারটা আমি
আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমরা পারলে এখানে ঘুরতে আসলে অবশ্যই ইম্পারভ্যানের সঙ্গে যোগাযোগ করো। সত্যিই বলছি অসাধারণ অভিজ্ঞতা হয়েছে আমার, আপাতত হচ্ছে, এখনও ট্রিপ শেষ হয়নি। এবারের ডুয়ার্স ভ্রমণটা আমার কাছে বেশ স্মরণীয় হয়ে থাকবে। তার কারণ বর্ষার শেষ দিকে প্রকৃতির মনমোহিনী রূপ, তার টান উপেক্ষা করার সাধ্য কজনেরই বা আছে। এই রূপের টানেই তো ফিরে আসি, একবার নয় বারবার ফিরে ফিরে আসি আমাদের প্রাণের উত্তরবঙ্গে। এ নিছক ছেলে মানুষই ছাড়া আর কিছুই নয়। কিন্তু প্রকৃতি চলে তার আপন খেয়ালে। যে সুন্দর রূপটা পাহাড় তার পাদদেশের জন্য সজ্জিত রেখেছে, পাহাড়ের ওপরে তা দেখার সুযোগ আমাদের দিল কই। 2:50 প্রায় অনেকটা বেলা হয়ে গিয়েছে। আমরা আমাদের মূল ডেস্টিনেশনের দিকে এখনও পর্যন্ত কতটা যেতে পারবো সেটা আমরা বলতে পারছি না। তবে যাই হোক, আমরা এখন এসে পৌঁছেছি লোলেগাঁওতে। চারিদিকে পুরো কুয়াশায় আচ্ছন্ন, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা এখন ঢুকবো এই লোলেগাঁও একটা ইকো পার্কে, যেখানে দেখার মতো সেরকম কিছুই নেই, তবে পার্কই হয়। ভেতরে যাই, তোমাদেরকেও দেখাচ্ছি। পার্কের ভেতরটা সেরকম কিছুই নেই, কয়েকটা বসার জায়গা রয়েছে, আর ওইদিকে রয়েছে একটি বুদ্ধ মূর্তি এবং এটা একটি মনিস্ট্রি। আর সামনে রয়েছে আই লাভ লোলেগাঁও বলে একটি লেখা, যেখানে সবাই ছবি তুলে। আর এটি একটি সামনে আর একটি সৌধ রয়েছে, এই যে সৌধটা, আর তার সামনেই রয়েছে আই লাভ লোলেগাঁও। আসলে সামনে যেটা মনিস্ট্রি বলছিলাম, আসলে ভুলবশত মনিস্ট্রি বলেছি, ওটা আসলে মনিস্ট্রি নয়। ওটা আসলে সামনে গিয়ে দেখলে বোঝা গেল এটা একটি শিব মন্দির। এই হচ্ছে সেই শিব মন্দির। চারিদিকে এত কুয়াশা, মেঘ ঘিরে রেখেছে চারিদিকটা। সামনে দেখতে পাচ্ছি না কে কোথায় আছে না আছে, আর তোমাদেরকে কি দেখাবো আমি এখান থেকে। পুরো কুয়াশা আর কুয়াশা। সামনে যে লোলেগাঁও লেখাটা দেখলে, তার উল্টো দিকেই রয়েছে একটি রাস্তা, যে রাস্তা থেকে একটা ভিউ পয়েন্ট রয়েছে। সেই ভিউ পয়েন্টটা থেকে ভিউ তো কত দূর আসবে আমি জানি না, একটা ভিউ পয়েন্ট রয়েছে। সেই ভিউ পয়েন্ট থেকে একটু ভিউ নেব, সেই ভিউ পয়েন্টটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই হচ্ছে সেই ভিউ পয়েন্ট। সামনে পাইন গাছের বন আর চারিদিকে কুয়াশা। আমার পেছনেই রয়েছে একটা বাঁশের আর্চ ব্রিজ। এই ব্রিজটা টপকাতে গিয়ে অনেকের হার্টবিট কেঁপে যাচ্ছে। মধ্যিখানটা না যখন যাওয়া হচ্ছে তখন টলমল করছে। এই যে সেই ডেঞ্জারাস অ্যান্ড অ্যাডভেঞ্চারাস ব্রিজ, যেটা আমি এখন ক্রস করব। দেখো, প্রথমে তো দেখতে ভাই অসাধারণ লাগছিল, কিন্তু ব্রিজের মাথায় যখন উঠেছি তখন টলমল করছে। উঠে বাবা রে বাবা, সত্যি অ্যাডভেঞ্চারাস। যখন আমি ব্রিজের মধ্যেখানে চলে এসেছিলাম তখন ব্রিজটা না প্রায় টলমল করছে। আমাকে অনেকেই বলছে যেও না। চারিদিকে হোয়াইট আউট আর খামখেয়ালি প্রকৃতির কাছে
এবারে আত্মসমর্পণ করলাম আমরা। বেলা গড়িয়ে বিকেল নামছিল, তাই আরও ওপরে ওঠার সিদ্ধান্ত বাতিল করে ফিরলাম শুধুমাত্র লোলেগাঁও দেখে। আসলে আমরা যখন জার্নিটা শুরু করেছিলাম তখন যথেষ্ট নিচের দিকে রোদ ছিল, কিন্তু পাহাড়ের ওপরে ওঠার পরে পুরো অ্যাটমসফিয়ারটা চেঞ্জ হয়ে যায়। এটাই পাহাড়ের রূপ, হঠাৎ হঠাৎ করে চেঞ্জ হতে থাকে, কখনো মেঘ, কখনো বৃষ্টি, আবার কখনো কুয়াশা। এতই কুয়াশা যে সামনের থেকে সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। অগত্যা ফিরে আসতে হলো নাগরাকাটায় টি এস্টেটের গেস্ট হাউসে। পরের দিন সকাল, আমরা এখন রয়েছি নাগরাকাটার টি এস্টেটের গেস্ট হাউসে। পুরোটাই চন্দ্রিকার অ্যারেঞ্জমেন্ট। আমি এখন রয়েছি চন্দ্রিকার যে টি গার্ডেনের গেস্ট হাউস রয়েছে তার ঠিক পেছনের দিকটাই দেখতে পাচ্ছ বিস্তীর্ণ এলাকা জুড়ে চা বাগান। আর এত সুন্দর একটা নিস্তব্ধ পরিবেশ বিরাজ করছে এইখানে। চারিদিকে দেখো পাখির আওয়াজ। ওই যে সামনে যে কটেজ মতো দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই টি গার্ডেনের যারা কাজ করে তাদের জন্য বানানো হয়েছে। আর বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু চা বাগান, চা বাগান আর চা বাগান। এত নিরিবিলি পরিবেশ আমরা শহরাঞ্চলের মানুষরা সচরাচর পাই না। এই জন্যই তো নর্থ বেঙ্গলে আসা, নর্থ বেঙ্গল ঘুরে দেখা। যে একটু সারাদিনের, আমি মাত্র 2 দিন ছুটি পেয়েছি, তার মধ্যেই এখানে এসেছি। এই 2 দিনের ছুটিটাকে শুধুমাত্র একটুখানি নিরিবিলিতে উপভোগ করব বলে। এরকম নিরিবিলি পরিবেশ আমি আগে কখনো খুব একটা পাইনি। যাই হোক, খুবই ভালো লাগলো এখানে এসে। আর বিশেষত ডুয়ার্সের শান্ত সবুজ প্রকৃতি, এটা আজীবন মনে রাখবো। আমরা এখন রয়েছি নাগরাকাটাতে, বেরোবো ডুয়ার্সের কিছু সাইট সিন দেখার জন্য। এটা আমরা একটা রেন্টওয়ালা গাড়ি নিয়েছি, মানে আনরিজার্ভড বলে যেটাকে। সেটাতে করেই কিছুটা জায়গা ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো। বর্ষার সময় ডুয়ার্স কত সুন্দর দেখতে লাগবে আপনারা এই ভিডিওর মাধ্যমে অন্তত দেখে নিতে পারেন। আমি তো প্রথমবার দেখছি, আমার চোখে অসাধারণ লাগছে। যাই হোক, মেন রাস্তা যেতে হবে এখন, সেখান থেকেই গাড়ি, তারপরে রওনা দেওয়া। তবে আক্ষেপ একটাই রয়ে গেল, সাফারিটা মিস করে গেলাম। আর 2 দিন পরে আসলে হয়তো সাফারিটা করতে পারতাম। পরের বারে হয়তো সাফারি হবে, ওটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। এই গাড়িতে করেই আমরা এখন যাব নন্দুমোড়। তারপরে সেখান থেকে চেঞ্জ করে ধরবো একটা বাস, সেখান থেকে চলে যাব লাল ঝামেলা বস্তির মোড়। সেখান থেকে একটা টোটো ধরে সোজা চলে যাব ভুটান বর্ডার, অর্থাৎ লাল ঝামেলা বস্তি। দুদিকে চা বাগান, মধ্যিখান দিয়ে রাস্তা, কি অসাধারণ সে নৈসর্গিক দৃশ্য। তো গাড়ি করে চলে এসেছি আমরা লাল ঝামেলা বস্তি দেখতে। এটা আমাদের ট্রিপের একটা উল্লেখযোগ্য পয়েন্ট ছিল প্রথম থেকেই। এপাশে ইন্ডিয়া আর অপর পাশে যেই প্ল্যান্টগুলো দেখতে পাচ্ছ, বা এর ওপাশে একটা নদী রয়েছে, নদীর ওপারে যে সমস্ত এরিয়াগুলো রয়েছে সেগুলো সব ভুটানের এরিয়া। নিচে নামার জায়গা আছে, নদীতে যাওয়ার জায়গা আছে, সেই জায়গা থেকে আরেকটু ক্লোজ নিয়ে তোমাদেরকে দেখাবো। এসো, এই হচ্ছে নিচে যাওয়ার রাস্তা। নিচে অনেকটা নামতে হবে, তারপরেই রয়েছে ডায়না নদী, তার ওপারেই ভুটান। নিচে যাওয়ার রাস্তাটা কিন্তু খুব স্লিপার। যদি কেউ এই ডায়না নদী লাল ঝামেলা বস্তি থেকে দেখতে চাও, অসাধারণ তার রূপ, কিন্তু ওপর থেকে যখন নিচে আসবে তখন রাস্তাটা কিন্তু খুব অ্যাডভেঞ্চারাস, প্রচণ্ড স্লিপ,
আর আমাদের সঙ্গে একটা ইনসিডেন্ট ঘটে গেছে আর কি এই মুহূর্তে। একজন, যাই হোক, ওপর থেকে যখন নিচে নামবে তখন একটু দেখে নেব। আর নিচে নামার পর ডায়না নদীর যে অপরূপ সৌন্দর্য সেটা কিন্তু তোমরা উপভোগ করতে পারবে। আর এই হচ্ছে ডায়না রিভার। এই সময়টা উত্তরবঙ্গে আসলে বা ডুয়ার্স ভ্রমণে আসলে কিন্তু নদীগুলোর জল কিন্তু এরকমই থাকে, অসাধারণ একটা রূপের সৃষ্টি করেছে। দেখো একদম নদীগুলো খরস্রোতা। এরপরে যত শীত বাড়বে আস্তে আস্তে নদীগুলোতে জল কমতে শুরু করবে, তখন আর নদীর এই রকম সুন্দর রূপ তখন তোমরা দেখতে পাবে না। এই জন্যই বলছি সেপ্টেম্বরের সেকেন্ড উইক থেকে অক্টোবরের সেকেন্ড উইকের মধ্যে আসো ডুয়ার্স ভ্রমণে, অসাধারণ সব দৃশ্য তোমরা দেখতে পাবে। তো ডায়না নদী রেখে আমরা এখন ওপরের দিকে উঠে যাচ্ছি, যেখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। তো ডায়না নদী থেকে ভুটান কেমন দেখতে লাগলো আর ডায়না নদীকে কেমন দেখতে লাগলো, এর প্রাকৃতিক সৌন্দর্য কেমন, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এরপরে আমরা আমাদের গন্তব্য নাগরাকাটা, যেখানে আমরা রয়েছি টি স্টেটে, সেখানে গিয়ে উঠবো। সেখানে দুপুরে খাওয়া দাওয়া করব, তারপরে চলে যাব আমাদের রেল স্টেশন, যেখান থেকে আমরা ট্রেন ধরে চলে যাব শিয়ালদা। ঘড়িতে বাজে এখন 5:40। আমাদের ট্রেন আছে সাড়ে 7টা নাগাদ জলপাইগুড়ি রোড থেকে। তো ডুয়ার্স ভ্রমণের আজকে আমাদের শেষ দিন ছিল, আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন। তো পুরো ট্রিপটা যার জন্য সম্ভব হয়েছে, এই প্রথমবার এলাম ডুয়ার্সে। তো পুরো চন্দ্রিকাকে পুরো ধন্যবাদ জানাই। চন্দ্রিকা আসছেই না ক্যামেরায়, চন্দ্রিকার জন্যই পুরোটা সম্ভব হয়েছে। চন্দ্রিকাকে থ্যাংক ইউ, নর্থ বেঙ্গলটা আরও একটু ভালো করে চেনানোর জন্য। নিচে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, সেখান থেকে গাড়িতে উঠে আমরা চলে যাব এবারে স্টেশনের দিকে। এই যে আমাদের গাড়ি এসে গেছে, লাগেজ গোটানো শুরু হয়ে গেছে। তো এবারের নর্থ বেঙ্গলের এই ছোট্ট ট্রিপটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকার চেষ্টা করবে। যারা যারা চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তাদের উদ্দেশ্য বলবো, প্লিজ ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কেননা তোমরা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করলে আমাদের ভালো ভালো ভিডিও বানানোর ইচ্ছা আরও বেশি করে জাগে। ধন্যবাদ।